এবং শেখ হাসিনা ৯৬ থেকে ২০০১ পর্যন্ত অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা জনগণকে সেবা করার জন্য সততা বচে। কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই। ক্ষমতা হারানোর পর ২০০১ সনের দিকে সামান্য কিছু টাকার জন্য একটা রাজনৈতিক প্রোগ্রাম ২০০১ সনের আওয়ামী লীগের যে অর্থনৈতিক অবস্থা, এটা ওই সময় যারা দেখেছেন তারা ছাড়া কল্পনা করতে পারবেন। এখন যারা হাজার কোটি টাকার মালিক বলেন বা বড়, বড় কথাবার্তা বলেন, অনেকের মানে কি বলব ২০০১ সনে মন্ত্রীগিরি করেছেন কিন্তু খিলগাঁয়ে ভাড়া বাসায় থাকতেন। তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বাসা ভাড়া দিতে না পারার কারণে তাদের বাসা থেকে নামিয়ে দেওয়া হয়। যেরকম ঘটনা কিন্তু ঘটেছে। এইরকম সততাও আওয়ামী লীগ দেখিয়েছে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যে এটার কোনো প্রতিদান পায়নি। বরং তিনি সেই ২০০১ সনে বিএনপির যে রমরমা অবস্থা, টাকা-পয়সা সবকিছু দেখে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন ২০০২ সনে। তিনি বলেছিলেন যে, "অতীতে যে ভুল করেছি, আগামীতে সেই ভুল করব না। তোমরা সংসদ সদস্য হও বা না হও, মনোনয়ন দেই বা না দেই, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের কর্মী হিসেবে তোমাদের জন্য অঢেল সুযোগ সুবিধা থাকবে, সবাই কোটিপতি হয়ে যাবা।" ২০০২ সনে এই যে আওয়ামী লীগের অফিসে বসে আমাদের সদরপুর এবং চট্টগ্রামের অন্তত ২০ থেকে ৩০ জন নেতার সামনে তিনি এই কথা বলেছিলেন যে, "নমিনেশন দেই বা না, আমার যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেবো, এটা নিয়ে তোমরা মনে কিছু করবে না। আমি কাজ করছি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং দল ক্ষমতায় এলে আমি এমন কিছু করবো যেন তোমরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে, কোটিপতি হতে পারে।" এবং তিনি সেই কাজটি করেছেন ম্যাটিকুলাসলি। এবং এখন দেখেন যে আওয়ামী লীগের অন্ততপক্ষে যারা পলাতক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সংখ্যা ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ বা আরও বেশি। তাদের হাজারো সমস্যা আছে। জেলখানাতে গেছে, কেউ ধরা পড়েছে, কেউ পালিয়ে আছে। কিন্তু অর্থনৈতিক সমস্যা নেই। ২ নম্বর হলো তাদের হাতে ব্যবসা-বাণিজ্য, টাকা-পয়সা এমন পর্যায়ে আছে তারা ইচ্ছা করলে ওখান থেকে যেকোনো জিনিস তারা ঘটাতে পারে। পলানো অবস্থায় তারা যেকোনো গেরিলা আক্রমণ চালাতে পারে। তো কাজেই এই যে আওয়ামী লীগ যে শিক্ষাটা নিয়েছে ২০০২ সনে, আবার তারা যেটা ২০০৮ থেকে শুরু করে একেবারে ২৪ পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছে, এটি বর্তমানে যারা আছেন তারা কিভাবে এটাকে নিয়ে চিন্তা করছেন? কিংবা আগামীতে যারা আসবেন তারা কিভাবে চিন্তা করছেন? কিভাবে তারা পালাবেন? ধরুন বাংলাদেশ যখন খুব বিপত্তিকর অবস্থায় পড়ল বিএনপি, তখন তো তারেক রহমান সাহেব যদি ইংল্যান্ডে না যেতেন, তার যদি সেই ধরনের রিলেশন না থাকতো, কিংবা পাকিস্তানের নওয়াজ শরীফকে যদি সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব তাদেরকে আশ্রয় না দিত, বেনজির ভুট্টোকে যদি আশ্রয় না দিত দুবাই, তাহলে আজকের যে রাজনীতি তাদের ফিরে আসা, এই যে এখন শাহবাজ শরীফ, বেলাল ভুট্টোর যে রাজনৈতিক বন্ধুত্ব, এটাতে তারা প্রাণেই বেঁচে থাকতেন না। তো এই কাজ করার জন্য কি হলো দেখুন, এই যে মিস্টার 10% আসিফ আলী জারদারি বলা হতো, অনেক টাকা পয়সা চুরি করেছেন, থিপ অফ বাগদাদ বলে তাকে ঘৃণা করা হতো। কিন্তু দেখেন তারাই কিন্তু এখন পাকিস্তানের শাসন চালাচ্ছেন। তো রাজনীতিতে আমরা অনেক নীতি কথা বলতে পারি, এগুলো বই পুস্তকে লেখা থাকে, অনেক দার্শনিক বক্তব্যে সেগুলো স্থান পায়। কিন্তু যারা রাজনীতি করেন, পাকা পলিটিশিয়ান, ঝানু পলিটিশিয়ান সবাই আওরঙ্গজেব নন। তাদেরকে চাণক্য নীতি অনুসরণ করতে হয়, তাদেরকে শেরশাহের নীতি অবলম্বন করতে হয়, তাদেরকে আরও অনেক জটিল কুটিল বিষয় মাথায় রাখতে হয়, এবং সেটা যদি না রাখেন তাহলে তারা নিজেরা যেভাবে বিপদে পড়েন, আগামীতেও সেভাবে তারা পুরো দেশ এবং জাতিকে বিপদে ফেলে দেন। তো যেটা বলছিলাম যে এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন, কোনো কারণে যদি গণেশ উল্টে যায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, জনাব তারেক রহমান সাহেবকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য, ইংল্যান্ড। আচ্ছা, এখন যারা আছেন তাদেরকে কারা আশ্রয় দেবেন? আসিফ নজরুলকে কে আশ্রয় দেবেন? কথার কথা। ইউনূস সাহেবকে কি আমেরিকা আশ্রয় দিবে? ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় দিবে? তাহলে বিকল্প কী? সেই বিকল্প কী? এটা কোনো বিকল্প নেই। মানে আপনি যখনই রাজনীতির একটা অঙ্গনে ঢুকে পড়বেন, প্রথমত আপনাকে ধরে নিতে হবে যেটা ওয়ান ওয়ে ট্রাফিক। এখানে যেহেতু আপনি একবার ঢুকেছেন, এখান থেকে আর আপনি ফেরত যেতে পারবেন না। ২ নম্বর হলো যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের যে থিওরিটি এসেছে, এটি ২ বার শুধু ভালোমতো কাজ করেছে। জাস্টিস শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময়টিতে। কিন্তু লতিফুর রহমান সাহেব থেকেই শুরু হয়েছে এটার অধঃপতন। এবং এই সময়টিতে দেখুন যারা এই 111 থেকে শুরু করে বিভিন্ন সময়টিতে শাসনকর্মের সাথে সংযুক্ত হয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সবাই কিন্তু দেশ ছাড়া হয়েছেন, বিপদ এবং বিপত্তিতে পড়েছেন, এবং এ সমাজ তাদেরকে আর কখনোই গ্রহণ করেনি, কখনো গ্রহণ করেনি। এবং বিশেষ করে যারা পেশাজীবী, সাংবাদিক, চিকিৎসক, তারপরে ব্যবসায়ী, এরা যখন রাজনীতিতে আসেন, রাজনীতির সিন্ডিকেশনে চলে আসেন, আল্টিমেটলি তারা কিন্তু ব্যবসা-বাণিজ্য দেউলিয়া হয়ে যায়। আপনি আওয়ামী লীগ জমানাতে চিন্তা করেন, এস আলমের এই চুরি-চামারির দরকার ছিল না। সে আওয়ামী লীগের আসার আগে বেশ ভালো ব্যবসা করত এবং জেনুইনলি তার অনেক টাকা-পয়সা ছিল। কিন্তু যেই মুহূর্তে এই সিন্ডিকেটের মধ্যে তিনি পড়ে গেলেন, তার সবকিছু কিন্তু গেছে। এই যে বাংলাদেশ ইউনাইটেড গ্রুপ বিভিন্ন সময় আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করেছে, বিএনপির দালালি করার চেষ্টা করেছে। দেখেন তারা কিন্তু জেনুইন ব্যবসায়ী এবং ইউনিক ব্যবসায়ী। কিন্তু তাদের যে মিস্টার রাজা, তিনি এখন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে ঘোরাফেরা করছেন। এরকম হামিম গ্রুপের একে আজাদ সাহেব।
জেনুইন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, কিন্তু রাজনীতিতে ঢোকার আগ্রহ, খায়েশ, মন্ত্রী এমপি হওয়ার খায়েশ, এগুলোতে করে আওয়ামী লীগ জমানাতে নিষ্পেষিত হয়েছেন শেষের দিকে। আর এখন তো সর্বপক্ষের অবিশ্বাস এবং অনাস্থার জায়গায় পৌঁছেছেন। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিবিদরা যেভাবে তাদের কোনো বাইন্ডিংস থাকে না, তারা খুব সহজে পালিয়ে যেতে পারে, বিকজ টিপিক্যাল যারা পলিটিশিয়ান, তাদের মিল কারখানা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য কিছুই থাকে না। কিন্তু আপনার যদি অবৈধ অর্থ না থাকে, আবার আপনার যদি খুব বড় ব্যবসা বাণিজ্য থাকে, ব্যাংক লোন থাকে, আত্মীয় স্বজন থাকে, আপনি কোথায় পালাবেন, কিভাবে পালাবেন, কি করবেন? এই জিনিসগুলো মানে রাজনীতিতে আসার আগে, দীর্ঘমেয়াদে জড়ানোর আগে এই বিষয়গুলো নিয়ে যারা একেবারে ম্যাটিকুলাসলি ভালো চিন্তা ভাবনা করতে পারেন, আলটিমেটলি তারা শেষ পর্যন্ত বিরূপ পরিস্থিতিতেও প্রাণে বেঁচে থাকতে পারেন। অন্যথায় আল্লাহ জানে, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের